আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত ইতিহাস বিভাগের মাধ্যমে ঢাকা কলেজ এর একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের অর্থাৎ ইতিহাস প্রথম পত্রের অনলাইন ক্লাস কার্যক্রমে। আমি আব্দুল্লাহ শরীফ, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা। তো সকলে সুস্বাস্থ্য কামনা করছি এবং করোনার এই সংকটকালীন সময়ে অবশ্যই বলতে হবে যে আমরা সংকট পেরিয়ে যাচ্ছি। তো সকলে সুস্বাস্থ্য কামনা করছি এবং যারা বাসায় অবস্থান করছি আমার একেবারে স্নেহের যারা ছাত্ররা তাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং তোমাদের বাসায় যারা অবস্থান করছে তোমাদের পিতামাতা থেকে শুরু করে পরিবারের সকলের মঙ্গল কামনা করছি। বরাবরের মতোই আমরা নতুন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে যে আলোচনার বিষয় সেটি নির্ধারিত হয়েছে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও আইয়ুব খানের ক্ষমতা দখল। যদিও বিষয় দুটো, যেহেতু ছোট করে বা সংক্ষিপ্ত করে এই দুটো বিষয় আলোচনার মাধ্যমে আমরা একটা বৃহৎ ধারণা পাওয়ার চেষ্টা করব, তো সেক্ষেত্রে দুটো বিষয় নির্ধারিত হয়েছে: 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও আইয়ুব খানের ক্ষমতা দখল। শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যুক্তফ্রন্ট নির্বাচন, অর্থাৎ 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন। 1935 সালের ভারত শাসন আইনের অধীনে, আবারও বলছি 1935 সালের ভারত শাসন আইনের অধীনে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে, অর্থাৎ উপযুক্ত ব্যক্তিদের যাদের বয়স ভোটের উপযুক্ত, তো তাদের সর্বজনীন সকল ক্ষেত্রে ভোটাধিকারের ভিত্তিতে পূর্ব পাকিস্তানে 1954 সালের মার্চ মাসে এই যুক্তফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তো এই নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতাসীন মুসলিম লীগ, অর্থাৎ তৎকালীন সময়ে যারা ক্ষমতাবান ছিল, সরকারি ক্ষমতায় ছিল যারা বা রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় ছিল মুসলিম লীগ, এবং 5টি দলের সমন্বয়ে গঠিত যুক্তফ্রন্ট, অর্থাৎ এই যুক্তফ্রন্টে 5টি দল যুক্ত ছিল বা একত্রিতভাবে নির্বাচন করেছিল। তো যুক্তফ্রন্টের প্রধান শরিক দলগুলোর মধ্যে ছিল হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক প্রজা পার্টি বা কৃষক শ্রমিক পার্টি, মৌলানা আতাহার আলীর নেতৃত্বে নেজামে ইসলাম, আবারও বলছি মৌলানা আতাহার আলীর নেতৃত্বে নেজামে ইসলাম, এবং হাজি মোহাম্মদ দানেশের নেতৃত্বাধীন যেটি ছিল সেটি হচ্ছে গণতন্ত্রী দল। আবারও বলছে হাজি মোহাম্মদ দানেশের নেতৃত্বে ছিল গণতন্ত্রী দল, এবং সর্বশেষ যে দলটি ছিল সেটি হচ্ছে খিলাফতে রাব্বানি পার্টি। আবারও বলছি খিলাফতে রাব্বানি পার্টি। এই 5টি দলের সমন্বয় ছিল মূলত যুক্তফ্রন্ট। অর্থাৎ দেখা যাচ্ছে যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ছিল আওয়ামী মুসলিম লীগ, এ কে ফজলুল হকের নেতৃত্বে ছিল কৃষক প্রজা পার্টি যদি বলি, অথবা কৃষক শ্রমিক পার্টি, মৌলানা আতাহার আলী খানের নেতৃত্বে ছিল নেজাম ইসলাম, এবং হাজি মোহাম্মদ দানেশের নেতৃত্বে ছিল গণতন্ত্রী দল, এবং সর্বশেষ যেটি ছিল খিলাফতে রাব্বানি পার্টি। মার্চ মাসের 8 থেকে 12 তারিখ পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং প্রাদেশিক পরিষদে 304টি আসনের জন্য 1285 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অর্থাৎ 304টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ছিল হচ্ছে 1285 জন। 5টি আসনে প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মুসলমানদের জন্য নির্ধারিত 228টি আসনের জন্য প্রার্থী ছিলেন 986 জন। আবারও বলছি, নির্ধারিত মুসলমানদের জন্য যে 228টি আসন ছিল সেই আসনের মধ্যে প্রার্থীর সংখ্যা ছিল 986 জন। সাধারণ হিন্দুদের জন্য নির্ধারিত 30টি আসনের জন্য 101 জন প্রার্থী, এবং তফসিলি সম্প্রদায়ের জন্য নির্ধারিত 36টি আসনের জন্য প্রার্থী ছিলেন 151 জন। এবং অমুসলিমদের আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেন, আবারও বলছি অমুসলিমদের আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের মধ্যে পাকিস্তান জাতীয় কংগ্রেস, ইউনাইটেড প্রোগ্রেসিভ পার্টি এবং তফসিলি ফেডারেশনের প্রার্থী ছিলেন। মোট ভোটার সংখ্যা ছিল 1,97,00,000
48,568 জন। তাদের মধ্যে 73,44,216 জন ভোটার অর্থাৎ 37.19% বা শতাংশ ভোট দেন। অপেক্ষাকৃত কম সংখ্যক, আবারও বলছি অপেক্ষাকৃত কম সংখ্যক লোক ভোট দেওয়ার কারণ ছিল গ্রামাঞ্চলের অনুন্নত যাতায়াত ব্যবস্থা এবং মুসলিম মহিলাদের ঘরের বাইরে যেতে অনীহা, এই বিষয়টি লক্ষ্য করা যায়। এ কারণেই ভোটের সংখ্যা ভোট প্রদানের সংখ্যা শতাংশের হারে কম ছিল। তো এই নির্বাচনে যুক্তফ্রন্ট 309টি আসনের মধ্যে 228টি আসন লাভ করে। এর মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত 9টি আসনও ছিল এবং 1937 সাল থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতায় আসীন মুসলিম লীগ প্রায় মাত্র 7টি আসন এবং যুক্তফ্রন্টের 228টি আসনের মধ্যে আওয়ামী মুসলিম লীগ পায় 143টি আসন। আবার বলছি 228টি আসনের মধ্যে আওয়ামী মুসলিম লীগ পায় 143টি আসন এবং কৃষক শ্রমিক পার্টি পায় হচ্ছে 48টি, নেজামে ইসলাম পার্টি পায় 22টি, গণতন্ত্রী দল পায় 13টি, খেলাফতে রাব্বানি পার্টি পায় 2টি আসন এবং অমুসলিম আসনে কংগ্রেস পায় 25টি আসন, তফসিলি ফেডারেশন 27টি এবং সংখ্যালঘুদের যুক্তফ্রন্ট পায় 13টি আসন। এই নির্বাচনে যুক্তফ্রন্ট প্রচার করে 21 দফার একটি ম্যানিফেস্টো। আবারও বলছি বা 21 দফার একটি দাবি এই যুক্তফ্রন্ট প্রকাশ করে যে 21 দফার একটি ম্যানিফেস্টো বা তাদের নির্বাচনী ইশতেহার যদি বলি 21 দফার উপর ভিত্তি করে এই নির্বাচনী ইশতেহার। এই ইশতেহারে দেখা যাচ্ছে যে এই দফাগুলি কি ছিল, এই দফাগুলির মধ্যে ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা, জমিদারি প্রথা বিলোপ সাধন করা, পাট ব্যবসা জাতীয়করণ করা, সমবায় পদ্ধতিতে চাষাবাদের ব্যবস্থা করা বা চাষবাসের ব্যবস্থা করা, উদ্বাস্তুদের পুনর্বাসন, বন্যা প্রতিরোধের স্থায়ী ব্যবস্থা করা, কৃষির আধুনিকায়ন করা, শিক্ষা ব্যবস্থার সংস্কার সাধন করা, সকল কানাকানুন যে রহিতকরণ তার ব্যবস্থা করা, সমন্বিত বেতন কাঠামো প্রবর্তন, মানে সমন্বিত আকারে যাতে কোনো বৈষম্য বা বেতনে বৈষম্য না হয় সেই ব্যবস্থা নিশ্চিত করা এবং দুর্নীতি দমন, সাথে সাথে ছিল নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ, ভাষা শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ, মুখ্যমন্ত্রীর বাসভবন বর্ধমান হাউসকে বাংলা ভাষার উন্নয়নের কেন্দ্রে রূপান্তর, যেটাকে আমরা বাংলা একাডেমি বলছি, 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস এবং সরকারি ছুটির দিন ঘোষণা এবং পূর্ণ প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা। এসব দাবি উপস্থাপন করেন এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান। তো বামপন্থী দলগুলির কর্মীদের সহায়তায় ফ্রন্টের নেতাগণ প্রত্যন্ত অঞ্চলে গিয়েও নির্বাচনের প্রচারণা চালাতে সক্ষম হন এবং যুক্তফ্রন্ট যেসব বিষয়ে জনসম্মুখে তুলে ধরে সেগুলি ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য ছাত্রদের আত্মাহুতি এবং লবণ, চাল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ক্রমবর্ধমান মূল্য। তো বিরোধী রাজনৈতিক এই দলগুলি বিশেষ করে বিরোধী যে রাজনৈতিক যে দল, এই দলগুলির বহু নেতাকর্মীর এই ধরপাকড়ে জনসাধারণ মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে মানে একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে, কিন্তু যুক্তফ্রন্টের বিজয় অতি শীঘ্রই অসার প্রমাণিত হয় এবং 25শে মার্চ পূর্ব পাকিস্তানের গভর্নর চৌধুরী খালিকুজ্জামান কৃষক শ্রমিক পার্টির নেতা ফজলুল হককে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান। তিনি এই 3 এপ্রিল সরকার গঠন করেন, কিন্তু আওয়ামী মুসলিম লীগকে এতে শরিক করেননি। আচ্ছা, তো দেখা যাচ্ছে এর ফলে ফ্রন্টে একটি সংকট সৃষ্টি হয় এবং ফজলুল হক বাধ্য হয়ে 15ই মে তার মন্ত্রিসভা সম্প্রসারিত করে আওয়ামী লীগের আবুল মনসুর আহমদ, আতাউর রহমান খান, শেখ মুজিবুর রহমান, আব্দুল সালাম খান এবং হাসিম উদ্দিনকে এর অন্তর্ভুক্ত করেন এবং ওই দিনই নারায়ণগঞ্জের আদমজী পাটকলে বাঙালি ও অবাঙালি যে শ্রমিকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় 1500 শ্রমিক নিহত হন। আবার বলছি, নারায়ণগঞ্জের আদমজী পাটকলে বাঙালি ও অবাঙালি শ্রমিকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয়, যাতে প্রায় 1500 শ্রমিক নিহত হয় এবং এর জন্য কমিউনিস্ট কর্মীদের
দায়ী করা হয় এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় ফজলুল হক সরকারকে দায়ী করা হয়। এবং দেখা যাচ্ছে যে 30 মে তার মন্ত্রিসভাকে বরখাস্ত করে সরাসরি গভর্নরের শাসন চালু করা হয় এবং ফ্রন্টের 1600 নেতাকর্মীকে আটক করে জেলে পাঠানো হয়। এর মধ্যে প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত 30 জন সদস্য ছিলেন। আওয়ামী লীগ অবশ্য 1956 সালের 30 আগস্ট ক্ষমতায় আসে, তখন মুখ্যমন্ত্রী হন আতাউর রহমান খান, কিন্তু কয়েক মাসের মধ্যেই তাদের পদত্যাগ করতে হয়। এই ছিল মূলত 1954 সালের যুক্তফ্রন্টের আদ্যোপান্ত। তবে এই যুক্তফ্রন্টে একটা বিষয়ে খুব পরিষ্কার যে চৌধুরী খালিকুজ্জামান তিনি চাচ্ছিলেন যে কৃষক প্রজা পার্টিকে দিয়ে এই সরকার গঠন করার কথা বলতে, কিন্তু যেহেতু 5টি দল নিয়ে, আবার বলছি 5টি দল নিয়ে যেহেতু যুক্তফ্রন্ট নির্বাচন করেছিল, সেজন্যই কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে এই যে এই সম্প্রসারিত মন্ত্রিসভা যখন গঠন করলো তখন সেখানে কিন্তু একে ফজলুল হক আওয়ামী মুসলিমকে সম্পৃক্ত করে এবং অন্যান্য দলকেও কিন্তু তিনি সম্পৃক্ত করেছিলেন। এবং দেখা যাচ্ছে যে চৌধুরী খালিকুজ্জামান চাচ্ছিলেন না যে আওয়ামী মুসলিম লীগ এতে সম্পৃক্ত বা সরকার গঠন করুক, কিন্তু একে ফজলুল হক তা মানেননি এবং তিনি আওয়ামী মুসলিম লীগ থেকে নেতাদেরকে নিয়ে তিনি এই কি বলে যেটাকে যে সরকার গঠনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং করেন। তো এই ছিল মূলত যুক্তরাষ্ট্রের যুক্তফ্রন্টের নির্বাচন 1954 সালের। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো আমার আলোচনার দ্বিতীয় অংশ, সেটি হচ্ছে সামরিক শাসন আইয়ুব খান, বা যদি বলি যে আইয়ুব খানের ক্ষমতা দখল বা সামরিক শাসন। তো মোহাম্মদ আইয়ুব খান 14ই মে 1907 থেকে 19 এপ্রিল 1974 পর্যন্ত পাকিস্তানের একজন ঊর্ধ্বতন অধিনায়ক ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক কর্মকর্তা ছিলেন। এবং দেখা যাচ্ছে যে 1958 সালের পাকিস্তানের শাসনভার নিজের হাতে তুলে নেওয়ার পর থেকে আইয়ুব প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বৈরিপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন এবং 1958 সালের 7ই অক্টোবর রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা সমগ্র পাকিস্তানের সামরিক আইন জারি করেন এবং সেনাবাহিনীর তৎকালীন সর্বাধিনায়ক জেনারেল আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসকের পদে নিযুক্ত করেন এবং তিনি 27 অক্টোবর আইয়ুব মির্জাকে রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করে নিজেই রাষ্ট্রপতির আসনে আসীন হন। তো দেখা যাচ্ছে কি যে আইয়ুবকে ইস্কান্দার মির্জা আইন প্রশাসকের সম্প্রধান আর সামরিক আইন প্রশাসক নিযুক্ত করেন, সেই সামরিক আইন প্রশাসকই কিন্তু ইস্কান্দার মির্জাকে বিতাড়িত করে এবং এই আইয়ুব খান পরবর্তীতে এই ইস্কান্দার মির্জার স্থলাভিষিক্ত হন, অর্থাৎ রাষ্ট্রপতি পদে আসীন হন। যে আইয়ুব দেশের সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর সেনাবাহিনীর সর্বাধিনায়ক পদের জেনারেল মোহাম্মদ মুসা খানকে নিযুক্ত করেছিলেন এবং দেখা যাচ্ছে যে আইয়ুব মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করা সহ প্রতিবেশী দেশ ভারতের সাথে যুদ্ধ করার জন্য পাকিস্তান সামরিক বাহিনীর আধুনিকায়নে মনোযোগ দিয়েছিলেন। অর্থাৎ পাকিস্তানের এই সময়ে, অর্থাৎ আইয়ুব খানের আমলে ভারত পাকিস্তানের সাথে একটি যুদ্ধের দামামা সংগঠিত হওয়ার একেবারে মোক্ষম সময় হিসেবে মনে করা হয়। তো দেখা যাচ্ছে যে আইয়ুব তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ঘোর বিরোধী ছিলেন। তিনি পেশোয়ারে যুক্তরাষ্ট্রের সহায়তায় একটি বিমান ঘাঁটি গড়ে তুলেছিলেন, যেখানে দেখা যাচ্ছে যে যেখানে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বৈমানিকেরা বিমান চালাতো এবং পাকিস্তান বিমান বাহিনীর আধুনিকায়নে তারা অনেক সাহায্যই করেছিল। ও চীনের সঙ্গে আইয়ুবের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। 1962 সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক চরম বৈরিতার দিকে চলে যায় এবং যে বছর ভারত চীনের সঙ্গে রক্তক্ষয়ী এক যুদ্ধে জড়িয়ে পড়েছিল। তো 1965 সালের আইয়ুব সরকার ভারতের সঙ্গে একটি বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ার পরিকল্পনা করেছিল এবং যেটি ঐতিহাসিকভাবে ভারত পাকিস্তানের যুদ্ধ বা 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ নামে সর্বাধিক পরিচিত। এবং এই সময় কিন্তু তৎকালীন সময়ে মানে এই সময়টাতে পরবর্তীতে বাংলাদেশ বা সেই সময়কার পূর্ব পাকিস্তান নামে যে অংশটি, এই পূর্ব পাকিস্তান কিন্তু একেবারে অরক্ষিত ছিল এবং যেহেতু তাদের কোনো বাহিনী ছিল না আত্মরক্ষার জন্য, সেহেতু তারা কিন্তু একেবারে অরক্ষিত ছিল। এবং যুক্তরাষ্ট্র ও পুঁজিবাদী অর্থনীতির একজন গোড়া সমর্থক আইয়ুব খান
আইয়ুব খান পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মতো অর্থনৈতিক ব্যবস্থা চালু করার প্রয়াস চালিয়েছিলেন এবং 1969 সালে পূর্ব পাকিস্তানের গণ অভ্যুত্থানের মুখে, আবারও বলছি 1969 সালে পূর্ব পাকিস্তানের গণ অভ্যুত্থানের মুখে আইয়ুব তার 11 বছরের রাষ্ট্রপতিত্বের অবসান ঘটান, পদটি থেকে পদত্যাগ করেন। আচ্ছা, এই ছিল। এরপরে আইয়ুব খান জনগণের দাবির মুখে ক্ষমতা দখল করেন এবং সভাপতি তার উপর প্রত্যাশার চাপ ছিল তিনি পাকিস্তানের জন্য একটি নতুন রাজনৈতিক কাঠামো প্রস্তুত করেন এবং এই কাঠামো প্রস্তুতের মূল কারণ ছিল পাকিস্তানের রাজনীতিবিদরা শাসনতন্ত্র তৈরিতে ব্যর্থ হয়েছিল এবং তিনি এই গণতন্ত্রের নতুন একটি সংস্করণ প্রস্তুত করালেন এবং যার নাম দিলেন বেসিক ডেমোক্রেসি বা মৌলিক গণতন্ত্র। এটি ছিল আইয়ুব প্রবর্তিত একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, কিন্তু তার আড়ালে ছিল একেবারে স্বৈরতন্ত্র। এবার আসা যাক যে আইয়ুবের যে ক্ষমতা দখলের পরে যে তার যে মৌলিক গণতন্ত্রের যে বিকাশ, এই বিকাশটা নিয়ে যদি কথা বলি তাহলে প্রেসিডেন্ট আইয়ুব খানের যে আইয়ুব খানের একটি নতুন পরিকল্পনার মাধ্যমে গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মৌলিক গণতন্ত্রের আদেশ 1959 জারি করেন। এই মৌলিক গণতন্ত্র ছিল একটি 5 স্তর বিশিষ্ট ব্যবস্থা। তো দেখা যাচ্ছে যে কিরকম ব্যবস্থা ছিল। ইউনিয়ন পরিষদ থাকবে, যেটিকে ধরা হচ্ছে পল্লী এলাকা, এবং শহর এবং ইউনিয়ন কমিটি থাকবে, যেটাকে পৌর এলাকা। থানা পরিষদ থাকবে, জেলা পরিষদ থাকবে, বিভাগীয় পরিষদ থাকবে, প্রাদেশিক উন্নয়ন উপদেষ্টা পরিষদ থাকবে। ইউনিয়ন পরিষদের কথা যদি বলি, একজন চেয়ারম্যান থাকবে এবং 15 জন সদস্য নিয়ে এক একটি ইউনিয়ন পরিষদ গঠিত হতো। এতে নির্বাচিত এবং মনোনীত উভয় ধরনের সদস্য থাকতেন এবং পরিষদের সদস্যদের 2/3 ছিল নির্বাচিত এবং 1/3 ছিল হচ্ছে মনোনীত সদস্য, যারা সরকার কর্তৃক নিয়োজিত হতেন। তবে 1962 সালে এক সংশোধনীর মাধ্যমে এর মনোনয়নপত্র বা মনোনয়ন প্রথা বিলোপ করা হয় এবং ফলে দেখা যায় যে পরিষদের সদস্যবৃন্দ প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে স্ব ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত হতেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরোক্ষভাবে সদস্যদের দ্বারা তাদের মধ্য থেকে নির্বাচিত হতেন। এবং একদিক দিয়ে যে ইউনিয়ন পরিষদ ছিল পূর্বেকার ইউনিয়ন বোর্ডেরই অনুরূপ, তবে ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের বলা হতো মৌলিক গণতন্ত্রী। আবার বলছি, ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের এই কি নামে ডাকা হতো, যে মৌলিক গণতন্ত্রী নামে ডাকা হতো। তো সারা পাকিস্তানে সর্বমোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ছিল প্রায় 7300টি। আবারও বলছি, সারা একেবারে গোটা যে পাকিস্তান, এই পাকিস্তানের সর্বমোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ছিল 7300টি। এবার আসা যাক থানা পরিষদের ব্যাপারে। তো সরকারি ও বেসরকারি উভয় ধরনের প্রতিনিধি নিয়ে দ্বিতীয় স্তরে যেটি ছিল সেটি ছিল থানা পরিষদ গঠিত হতো। আর বেসরকারি প্রতিনিধি নিজেরা ছিলেন ইউনিয়ন পরিষদ এবং শহর কমিটির চেয়ারম্যান, এবং সরকারি সদস্যবৃন্দ দেশ গঠনমূলক কাজে থানার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করতেন এবং এদের সংখ্যা নির্ধারণ করতেন সংশ্লিষ্ট জেলার ম্যাজিস্ট্রেট। তো এদের দেখা যাচ্ছে, তবে সরকারি সদস্যদের মধ্যে সর্বমোট সংখ্যা কোনো ক্রমেই বেসরকারি সদস্যের সংখ্যা থেকে বেশি হতে পারতো না। আবারও বলছি, সরকারি সদস্যদের মোট সংখ্যা কোনো ক্রমেই বেসরকারি সদস্যদের সংখ্যা থেকে বেশি হতে পারতো না। তো থানা পরিষদের প্রধান থাকতেন মহকুমা অফিসার, যাকে বলা হচ্ছে সংক্ষেপে হচ্ছে এসডিও, যিনি পদাধিকার বলে থানা পরিষদের চেয়ারম্যান হতেন। তো মহকুমা অফিসারের অনুপস্থিতিতে, আবার বলছি, মহকুমা অফিসারের এই অনুপস্থিতিতে সার্কেল অফিসার অর্থাৎ উন্নয়ন, যাকে বলা হচ্ছে সার্কেল অফিসার উন্নয়ন, পদাধিকার বলে থানা পরিষদের সদস্য হিসেবে পরিষদের সভায় সভাপতিত্ব করতেন এবং যেটিকে বলা হচ্ছে যে পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে থানা তহসিল বলে অভিহিত করা হতো এবং তহসিলের সভায় সভাপতিত্ব করতেন তহসিলদার। তখন পাকিস্তানে মোট 655টি থানা ও তহসিল ছিল, অর্থাৎ মোট 655টি থানা এবং তহসিল ছিল।
তো জেলা পরিষদের কথা যদি বলতে হয়, তো তৃতীয় স্তরে যেটি ছিল হচ্ছে তো আপনার তোমাদের জেলা পরিষদের কথা বলা হচ্ছে। একজন চেয়ারম্যান এবং বেসরকারি ও সরকারি সদস্যদের নিয়ে এই পরিষদ গঠিত হতো। সদস্যদের সংখ্যা ছিল 40-এর বেশি হতো না। সকল থানা পরিষদের চেয়ারম্যানই সংশ্লিষ্ট জেলা পরিষদের সদস্য থাকতেন এবং উন্নয়ন বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্য থেকে অন্যান্য সরকারি সদস্য মনোনীত হতেন এবং সামান্য সংখ্যক সদস্য মনোনীত হতেন। বেসরকারি সদস্যদের মধ্য থেকে মনোনীত সদস্যদের অন্তত অর্ধাংশ মনোনীত হতেন এবং ইউনিয়ন পরিষদ এবং শহর কমিটির চেয়ারম্যানদের মধ্য থেকে। তো জেলা ম্যাজিস্ট্রেট পদাধিকার বলে এই পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেন এবং পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতেন নির্বাচিত সদস্যদের দ্বারা। তো দেখা যাচ্ছে যে এই জেলা পরিষদের যে কার্যক্রম, সেই কার্যক্রমে চেয়ারম্যানের অনুপস্থিতিতে চেয়ারম্যান কর্তৃক তার অর্পিত দায়িত্ব পালন করতেন। অর্থাৎ চেয়ারম্যানের অনুপস্থিত থাকতেই পারেন, তো চেয়ারম্যান অনুপস্থিত চেয়ারম্যান কর্তৃক তার অর্পিত দায়িত্ব পালন করতেন হচ্ছে ভাইস চেয়ারম্যান। এবং পাকিস্তানের 74টি জেলা পরিষদ ছিল এবং মৌলিক গণতন্ত্র ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর ছিল হচ্ছে জেলা পরিষদ। এটি ছিল ইংরেজ আমলের জেলা বোর্ডের উত্তরসূরি প্রতিষ্ঠান। আবার বলছি যে গুরুত্বপূর্ণ আমি যে করে 5টি পরিষদের কথা বললাম যে তাদের প্রধান প্রধান কাজ, এদের মধ্যে জেলা পরিষদের গুরুত্ব ছিল সর্বাধিক। এবার আসা যাক, এবার বলে রাখি যে জেলা মানে ইংরেজদের আমলে এই জেলা পরিষদে ছিল জেলা বোর্ডের উত্তরসূরি প্রতিষ্ঠান। তো বিভাগীয় পরিষদের কথা যদি বলতে হয়, যে চতুর্থ এবং শীর্ষ স্তর ছিল বিভাগীয় পরিষদ এবং বিভাগীয় কমিশনার, যেটাকে আমরা কিন্তু এখনো কিন্তু বিভাগীয় কমিশনার নামটি এখনো আছে, পদটি এখনো আছে। তো বিভাগীয় কমিশনার পদাধিকার বলে এই পরিষদের চেয়ারম্যান থাকতেন এবং এতে সরকারি ও বেসরকারি উভয় ধরনের সদস্য ছিলেন। তো সর্বোচ্চ সংখ্যক সদস্য সংখ্যা ছিল হচ্ছে 45 জন এবং সরকারি সদস্য ছিলেন বিভাগের অন্তর্গত সকল জেলা পরিষদের চেয়ারম্যান। আবার বলছি, সরকারি সদস্য ছিলেন হচ্ছে বিভাগে অন্তর্গত সকল জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এর সদস্য, সরকারি সদস্য। এবং সরকারি উন্নয়ন বিভাগের প্রতিনিধিবর্গ, অর্থাৎ সরকারি উন্নয়ন বিভাগে যারা নিযুক্ত থাকতেন, যারা কাজ করতেন, তারাও এই বিভাগীয় পরিষদের প্রতিনিধি হিসেবে উন্নয়ন বিভাগের প্রতিনিধি হিসেবে কাজ করতেন বা সম্পৃক্ত থাকতে পারতেন। তো বিভাগীয় পরিষদের সংখ্যাও ছিল প্রায় 16টি। তো মৌলিক গণতন্ত্র আদেশ বলে যেটিকে বলা হচ্ছে যে যে 5টি পরিষদ সৃষ্টি করা হয়, তাদের মধ্যে 2টি পরিষদ অর্থাৎ ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদকে সুনির্দিষ্ট দায়িত্ব প্রদান করা হয় এবং বিভাগীয় পরিষদ ও থানা পরিষদ প্রধানত সমন্বয়কের, আবার বলছি, বিভাগীয় পরিষদ এবং থানা পরিষদ প্রধানত সমন্বয়কের দায়িত্ব পালন করত। ইউনিয়ন পরিষদ বিভিন্ন কার্যে নিয়োজিত থাকতো, যেমন ইউনিয়নের কৃষি উন্নয়ন, ক্ষুদ্র শিল্পের উন্নয়ন, সমাজ উন্নয়ন এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিল এই ইউনিয়ন পরিষদ। এবং এছাড়া ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ বাহিনীর দ্বারা যেটাকে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা করা হতো এবং সেখানকার সালিশ কোর্টের মাধ্যমে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলাও কিন্তু নিষ্পত্তি করা হতো। তো গ্রামের রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ যদি বলি, তারপরে যেমন আছে যে জমিতে জলসেচের ব্যবস্থা, বাঁধ নির্মাণ প্রভৃতি কাজের এই পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের দায়িত্বভারও ন্যস্ত ছিল এই ইউনিয়ন পরিষদের উপর। অর্থাৎ ইউনিয়ন পরিষদ কাজের ক্ষেত্রে কিন্তু ইউনিয়ন পরিষদের কাজ ছিল ব্যাপক আকারে। এছাড়া ইউনিয়ন পরিষদকে কর ধার্য এবং আদায় এবং মূল্য, টোল ও ফি আদায়ের ক্ষমতাও কিন্তু প্রদান করা হয়। তো থানা পরিষদ মূলত একটি সমন্বয় এবং তত্ত্বাবধায়কের, আবারও বলছি, থানা পরিষদ মূলত একটি সমন্বয় এবং তত্ত্বাবধায়ক মূলক সংগঠন। থানা পরিষদ তার আওতাধীন সকল ইউনিয়ন পরিষদ এবং শহর কমিটির কার্যক্রমের সমন্বয়ে বিধান করত এবং থানা পরিষদে চলতি প্রকল্পসমূহ তত্ত্বাবধান সহ ইউনিয়ন পরিষদ এবং শহর কমিটির প্রণীত সকল উন্নয়ন পরিকল্পনার সমন্বয় বিধান করত। তো থানা বা তহসিল পরিষদ জেলা পরিষদের নির্দেশ অনুযায়ী কাজ করতো এবং ওই পরিষদের নিকট তারা দায়ী থাকতো। এবং দেখা যাচ্ছে যে জেলা পরিষদ মূলত 3 ধরনের দায়িত্ব পালন করতো: বাধ্যতামূলক দায়িত্ব, ঐচ্ছিক দায়িত্ব এবং সমন্বয়মূলক দায়িত্ব। এবং বাধ্যতামূলক দায়িত্বগুলোর মধ্যে যেটি ছিল সেটি হচ্ছে যে সরকারি রাস্তাঘাট, কালভার্ট ও ব্রিজ নির্মাণ,
প্রাথমিক বিদ্যালয় রক্ষণাবেক্ষণ, বৃক্ষরোপণ এবং সংরক্ষণ এবং সরকারি ফেরি নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্যের উন্নয়ন। এবং ঐচ্ছিক দায়িত্বগুলোর মধ্যে যেটি ছিল যে শিক্ষা, সংস্কৃতি, আর্থসামাজিক কল্যাণ এবং গণপূর্তের এই বিষয়গুলি ছিল। এবং যে এছাড়াও জেলা পরিষদের উপরে কৃষি, শিল্প, সমাজ উন্নয়ন, জাতীয় পুনর্গঠন, প্রসার এবং সমবায় উন্নয়নের মতো বিশাল কর্মকাণ্ডের দায়িত্ব কিন্তু অর্পিত হয়। এবং জেলার মধ্যে স্থানীয় পরিষদ সমূহের সকল কর্মকাণ্ডের সমন্বয় সাধনও ছিল জেলা পরিষদের অন্যতম দায়িত্ব। তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। আমরা আজকের আলোচনায় যেটি পেয়েছি যে আমরা 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের কথা সম্পর্কে আমরা জানতে পেরেছি। এবং যুক্তফ্রন্ট নির্বাচনে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে কোন 5টি দলের সমন্বয়ে গঠিত হয়েছিল এবং তারা তাদের নির্বাচিত হয়েছিল এবং জয়লাভ করেছিল নির্বাচনে। এবং নির্বাচনে জয়লাভ করার পরেও দেখা যাচ্ছে যে তৎকালীন সময়ে যে কেন্দ্রীয় সরকার কিন্তু তারা চাচ্ছিল না যে আওয়ামী মুসলিম লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতে। তারা পরবর্তীতে শেরেবাংলাকে ফজলুল হকের নেতৃত্বে যে কৃষক প্রজা বা কৃষক শ্রমিক পার্টি তার হাতে ক্ষমতা দিয়ে, এবং কৃষক প্রজা পার্টি শেরেবাংলাকে ফজলুল হক কিন্তু ব্যাপারটি অনুধাবন করতে পেরেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে যেহেতু যুক্তফ্রন্ট 5টি দলের সমন্বয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেহেতু মন্ত্রিসভায় আওয়ামী মুসলিম লীগেরও কিন্তু এখানে অধিকার রয়েছে মন্ত্রিসভায় মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব করার জন্য। তো পরবর্তীতে দেখা যায় যে মন্ত্রিসভায় কিন্তু সম্প্রসারিত করেন এবং শেরেবাংলাকে ফজলুল হক এবং আওয়ামী লীগের আবুল মনসুর আহমদ, আতাউর রহমান খান, শেখ মুজিবুর রহমান, তারপরে আব্দুল সালাম খান এবং হাসিম উদ্দিনকেও তিনি অন্তর্ভুক্ত করেন। এবং একটি পর্যায়ে এই ছিল এবং গভর্নরের শাসন কিন্তু পরবর্তীতে আবার চালু হয় এবং মন্ত্রিসভাকে বরখাস্ত করা হয়। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ 1956 সালের 30 আগস্ট আবার ক্ষমতা আসে এবং মুখ্যমন্ত্রী হন হচ্ছে আতাউর রহমান, তিনি, এটা আমরা জানি। এবং এভাবেই কিন্তু মূলত বলা হচ্ছে যে 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনটা কিভাবে হলো, প্রক্রিয়াটা কেমন ছিল এবং নির্বাচনের ফলাফলটা কি ছিল, এবং পরবর্তী মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়াটা কেমন ছিল, কেন্দ্রীয় সরকার চাচ্ছিল না যে আওয়ামী মুসলিম লীগকে অন্তর্ভুক্ত করতে, পরবর্তী আওয়ামী মুসলিম লীগকে অন্তর্ভুক্ত করা হয়। এভাবে আস্তে আস্তে মন্ত্রিসভা বাতিল করা হয়েছিল, পরে আবার আওয়ামী মুসলিম লীগ ক্ষমতা দখল করে ক্ষমতা অধিষ্ঠিত হয়। তো এবার এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে যে সামরিক শাসন, যে আইয়ুব খানের ক্ষমতা দখলের কথা বলা হচ্ছে। আইয়ুব খানের ক্ষমতা দখলে বলা হচ্ছে তিনি বরাবরই ছিলেন একজন পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। এবং তাকে যিনি এনেছিলেন, যে ইস্কান্দার মির্জা, পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন, তিনি এনেছিলেন। এবং পরবর্তী দেখা যাচ্ছে আইনের প্রশাসক হিসেবে তাকে আনা হচ্ছে, সামরিক আইনের প্রশাসক হিসেবে। সেই আইন প্রশাসক আইয়ুব খান তিনি আবার রাষ্ট্রপতিকে বাধ্য করেন রাষ্ট্রপতি পদ থেকে তাকে ইস্তফা দেওয়ার জন্য। এবং পরবর্তী দেখা যাচ্ছে আইয়ুব খানই নিজে রাষ্ট্রপতি হন এবং পরবর্তী মুসা খানকে তিনি সেনাবাহিনীর সর্বাধিনায়ক পদে জেনারেল নিযুক্ত করেন। এভাবে তিনি দেখা যাচ্ছে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন, চীনের সাথে সম্পর্ক, যদিও তার সাথে সোভিয়েত সম্পর্ক খারাপ ছিল। এবং তিনি আসার পরে যেটা হলেন, পাকিস্তানে আসার পরে যেটা হলো যে তিনি যেহেতু যুদ্ধাঙ্গী ছিলেন এবং ভারতের সাথে একটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এবং পরবর্তী আমরা এটাও জানি যে 1965 সালে যে পাক ভারত যুদ্ধ হয়েছিল 17 দিন ব্যাপী, সেই যুদ্ধেও কিন্তু তারই সৃষ্টি বলা যায়। তো যুক্তরাষ্ট্র এবং পুঁজিবাদী অর্থনীতির দিকে যদি একটু নজর ছিল আইয়ুব খানের, তিনি চাচ্ছিলেন যে পুরো পশ্চিম পাকিস্তানে যাতে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাকে অর্থনৈতিকভাবে সাহায্য করে বা অর্থনৈতিক চালু করার প্রয়াসে তিনি যুক্ত ছিলেন। এবং দেখা যাচ্ছে যে জনগণের দাবির মুখে কিন্তু পরবর্তীতে তিনি আইয়ুব খান 11 বছর রাষ্ট্রপতির অবসান ঘটে পদত্যাগ করেন এবং জনগণের দাবির মুখে কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে তার পতন ঘটেছিল। এবং তিনি যে কাজটি করেছেন, যে গণতন্ত্রের লেবাসে, কিন্তু আসলে সেখানে ছিল ষড়যন্ত্রের মানে কি বলবো, যে সমারোহ। তো সেখানে কিন্তু চেষ্টা করেছেন তিনি যে মৌলিক গণতন্ত্রের মাধ্যমে একটি বেসিক ডেমোক্রেসি, নামে মাত্র বেসিক ডেমোক্রেসি, কিন্তু কাজে হচ্ছে সম্পূর্ণভাবেই
ষড়যন্ত্রের প্রকাশ। তো সেখানে দেখা যাচ্ছে 5টি পরিষদে ভাগ করছেন, ইউনিয়ন পরিষদ, থানা পরিষদ, জেলা পরিষদ, বিভাগীয় পরিষদ এবং উন্নয়ন প্রাদেশিক উন্নয়ন উপদেষ্টা পরিষদ। তো এই সমস্ত প্রদেশ পরিষদের বিভিন্ন কাজ তিনি বিভক্ত করে দিয়েছিলেন, যেখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে ক্ষমতাধর ছিল হচ্ছে জেলা পরিষদ এবং পরবর্তী বিভাগীয় পরিষদ, এবং সবচেয়ে কাজের অ্যাক্সেস ছিল বা কাজের পরিধি ছিল বেশি হচ্ছে ইউনিয়ন এবং থানা পরিষদে। এবং উন্নয়ন পরিষদ যেটি করছে, উন্নয়ন উপদেষ্টা পরিষদ, তারা উন্নয়নমূলক যে কোনো উপদেষ্টা উপদেশমূলক কর্মকাণ্ড তারা এখানে প্রচার করতেন। তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। তো সকলকে আবারও বলছি, জাতীয় স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সাবান পানিতে দ্রুত 20 মিনিট পর পর হাত ধোয়ার মাধ্যমে নিজেকে সুস্থ সবল রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। নিজে সুস্থ থাকলে পরিবারকে সুস্থ রাখা যাবে, পরিবার সুস্থ হলে দেশ এবং সমাজ সুস্থ হবে। আমরা চাই আমরা আগামী দিনগুলোতে আমরা করোনা মুক্ত এই বাংলাদেশ চাই, করোনা মুক্ত পৃথিবী চাই, এবং আমরা জানি আমরা যেহেতু টিকা চলে আসছে আমরা সবাই টিকার সাথে সম্পৃক্ত হই, জাতীয় স্বাস্থ্যবিধি মেনে চলি এবং বাসা বাড়ি বের হলে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে যে আমরা বলা হচ্ছে যে টিকা গ্রহণ করার পরেও অন্তত পক্ষে মাস্ক পরে বাসা বাইরে যাওয়া, এই বিষয়টি নিশ্চিত করে, তাহলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব নিজেদের সুস্বাস্থ্যের জন্য। তো আমরা চাই সবাই সুস্থ থাকি, সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সকলের মঙ্গল কামনা করে আজকে এই পর্যন্ত। আগামী দিন নতুন একটি ক্লাসে নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।